হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আমি পার্থপ্রতিম পাহাড়ি। আজ আমরা আলোচনা করব আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি জেনারেল নলেজ মক টেস্ট সিরিজের 49 নম্বর প্র্যাকটিস সেট অর্থাৎ 49। তোমরা যদি আমাদের এই সিরিজের আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলি একটু দেখে নিও। এই ক্লাসটা প্রত্যেক সোম, মঙ্গল, বুধবার ঠিক সন্ধ্যে 7টার থেকে হচ্ছে। তাহলে তোমরা প্রত্যেক দিন ঠিক এই সন্ধ্যে 7টায় সোম, মঙ্গল, বুধবার আমাদের এই রেলওয়ে প্র্যাকটিস সেট সিরিজটি অ্যাটেন্ড করতে থাকো। কারণ যেহেতু এনটিপিসি পরীক্ষার ডেট দিয়েছে, সুতরাং তোমরা এই সিরিজটি এবার থেকে একটু রেগুলারলি দেখতে চেষ্টা করো। তার আগে বলে রাখি, আনএকাডেমি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা বাড়িতে বসেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যদি আনএকাডেমির যে ফ্রি কোর্সগুলোর অ্যাক্সেস পেতে চাও, সেক্ষেত্রে তোমাদের একটা ইনভাইট কোড ইউজ করতে হবে, এবং সেই ইনভাইট কোডটি হলো ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু। এই ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু কোডটি ইউজ করে কিন্তু তোমরা আনএকাডেমির সমস্ত ফ্রি ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবে, এবং তোমরা বাড়িতে বসেই তোমাদের বেসিক প্রিপারেশনটা কিন্তু শুরু করে দিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মক টেস্ট বা প্র্যাকটিস সেট। তাহলে আজকের আমাদের মক টেস্ট বা প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেন হলো, এ প্যাসেজ অফ ইন্ডিয়া বইটির লেখক কে? তোমরা যারা অবশ্যই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে, অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সারটা একটু জানানোর চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এ প্যাসেজ অফ ইন্ডিয়া, এই বইটির লেখক হলেন অপশন বি, ইএম ফ্রস্টার। ইএম ফ্রস্টার হলেন এ প্যাসেজ অফ ইন্ডিয়া যে বইটি, তার রচয়িতা, তার লেখক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সাথে আমরা একটু জেনে নেব নীরদ সি চৌধুরী অর্থাৎ এন.সি. চৌধুরী বা নীরদ সি চৌধুরীর কিছু কিছু উল্লেখযোগ্য একটি বই হলো দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, যেটা পাবলিশড হয়েছিল 1951-এ। মিনো মাসানির কিছু ইম্পর্টেন্ট বুকস হলো আওয়ার ইন্ডিয়া, পিকচার অফ এ প্ল্যান, নিউট্রালিজম ইন ইন্ডিয়া, উই ইন্ডিয়ানস, এবং শেখ সাদির একটি ইম্পর্টেন্ট বই হলো গুলিস্তান। তোমরা অবশ্যই এই ইম্পর্টেন্ট বুকগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড রাইনো ডে কোন দিন পালন করা হয়? অর্থাৎ প্রত্যেক বছর কোন দিনটা আমরা ওয়ার্ল্ড রাইনো ডে হিসেবে পালন করে থাকি? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, প্রত্যেক বছর ওয়ার্ল্ড রাইনো ডে পালন করা হয় 22শে সেপ্টেম্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 22শে সেপ্টেম্বরেই কিন্তু আমরা প্রত্যেক বছর ওয়ার্ল্ড রাইনো ডে পালন করি। এবং এই যে রাইনো, সেটা কিন্তু আমাদের যে সাউথ ইন্ডিয়ান স্টেটগুলো আছে, সাউথ ইন্ডিয়ান স্টেট যেমন চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, কোরিয়া এবং ইন্ডিয়া, এই জায়গাগুলোতে বেশি পরিমাণে পাওয়া যায়, এবং এই জায়গাগুলিতে ওয়ান হর্ন রাইনোসেরাসের জন্য ফেমাস। এবং ভারতবর্ষের যে ওয়ান হর্ন রাইনোসেরাস পাওয়া যায় সেটা কাজিরাঙ্গাতে পাওয়া যায়, এবং কাজিরাঙ্গা হচ্ছে ইন্ডিয়ান স্টেট অফ আসামে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বস্ত্র 2020 কিসের সাথে সম্পর্কযুক্ত? বস্ত্র 2020 কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা একটা মিলিটারি এক্সারসাইজ, ফোক ফেস্টিভ্যাল, টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ফেয়ার, নাকি কোভিড অ্যাওয়ারনেস প্রোগ্রাম? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বস্ত্র 2020 হলো একটি টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ফেয়ার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটা টেক্সটাইল এবং অ্যাপারেল ফেয়ার হলো বস্ত্র 2020। এবং এই যে বস্ত্র 2020, এটির আয়োজন করেছে রাজস্থান স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ FICCI। এই দুজনের যৌথ প্রয়াসে কিন্তু এই টেক্সটাইল অ্যাপারেল ফেস্টিভ্যালটা আয়োজন করা হয়েছে 2020-তে, এবং এটা এর 7th এডিশন, যার নাম হলো বস্ত্র 2020। নেক্সট কোশ্চেন, স্টপার কথাটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? ফুটবল, হকি, ক্রিকেট, নাকি টেনিস? তাহলে এখানে স্টপার কথাটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, স্টপার কথাটি হলো ফুটবলের সাথে সম্পর্কযুক্ত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই যে স্টপার কথাটি, এটি ফুটবল খেলার সাথে সম্পর্কযুক্ত। তোমরা অবশ্যই কিছু কিছু এরকম টার্ম এবং তারা কোন খেলার সাথে যুক্ত সেগুলো একটু মেমোরাইজ করে নেবে। এবং এই যে ফুটবল, সেটা ফুটবলটাকে গ্লোবালি কে কন্ট্রোল করে? গ্লোবালি এই ফুটবলটাকে গভর্ন করে ফিফা, যেটা হলো ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। এবং এই যে ফিফা, এর এস্টাবলিশড ইয়ার ছিল 21 মে 1904, 1904 খ্রিস্টাব্দে, এবং এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত এর হেডকোয়ার্টার্স। এবং ইন্ডিয়াতে অর্থাৎ ভারতবর্ষে আমাদের যে ফুটবলটাকে সেটাকে কন্ট্রোল করে AIFF অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু ভারতে এই ফুটবল খেলাগুলোকে কন্ট্রোল করে, এবং এটিকে তৈরি হয়েছিল 23 জুন 1937, 1937 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন,
নিচের কোনটি টপ স্লিপ নামে পরিচিত? অর্থাৎ টপ স্লিপ নামে পরিচিত কোন ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি? এটা খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে, যেটি টপ স্লিপ নামে পরিচিত সেটি হলো অপশন ডি, ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড ন্যাশনাল পার্ক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে আমাদের ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড ন্যাশনাল পার্কই টপ স্লিপ নামে পরিচিত। এবং এই যে ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং ন্যাশনাল পার্ক, এটা আনাইমালাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নামেও পরিচিত। আনাইমালাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এবং এটা ইন্ডিয়ান স্টেট অফ তামিলনাড়ুতে অবস্থিত। ইন্ডিয়ান স্টেট অফ তামিলনাড়ুতে এই টপ স্লিপ বা ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবস্থিত। এবং এই যে সিমলিপাল ন্যাশনাল পার্ক, এটি অবস্থিত উড়িষ্যাতে। পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটি অবস্থিত কেরালাতে। এবং মঞ্জিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটি তেলেঙ্গানাতে অবস্থিত। এবং তেলেঙ্গানার যে ক্যাপিটাল হায়দ্রাবাদ থেকে 50 কিলোমিটার দূরবর্তী অঞ্চলে এই মঞ্জিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, কঠিন থেকে তরল হয়ে গ্যাসীয় মাধ্যমে যাওয়ার সময় শব্দের বেগের কীরকম পরিবর্তন হয়? তার বেগটা বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, নাকি কোনোটিই নয়? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কঠিন থেকে তরল হয়ে গ্যাসীয় মাধ্যমে যাওয়ার সময় শব্দের বেগ কিন্তু হ্রাস পায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন হ্রাস পায়? কারণ আমরা কি জানি, শব্দের বেগ যেটা, সেটা কিন্তু কঠিন মাধ্যমে সব থেকে বেশি, তারপর সেটা ধীরে ধীরে তরল মাধ্যমে তার বেগটা কমে, এবং সব থেকে কম হয় গ্যাসীয় মাধ্যমে। তাহলে এই যে স্পিড, সেটা সলিডে সব থেকে বেশি, লিকুইডে তার থেকে কম, এবং গ্যাসে তার থেকে কম। তাহলে যখন এটা সলিড থেকে লিকুইড থেকে গ্যাসে যায়, তখন কিন্তু এর বেগটা অটোমেটিক্যালি ডিক্রিজ হতে থাকে, কমতে থাকে। নেক্সট কোশ্চেন, মনিটারি পলিসিটাকে কে নিয়ন্ত্রণ করে? আমাদের এই যে মনিটারি পলিসি, সেই মনিটারি পলিসিটাকে নিয়ন্ত্রণ করে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট, SIDBI, RBI, নাকি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, মনিটারি পলিসি যেটা আছে সেটাকে কিন্তু কন্ট্রোল করে RBI। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা আছে, সেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই কিন্তু মনিটারি পলিসিটাকে নিয়ন্ত্রণ করে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মোরেন্স বা গ্রাবরেখা তৈরি হয় হিমবাহের ফলে, নদীর ফলে, বাতাসের ফলে, নাকি ভূগর্ভস্থ জলের ফলে? তাহলে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেটা মোরেন্স বা গ্রাবরেখা, এটি কিভাবে তৈরি হয়? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, মোরিয়েন্স বা গ্রাবরেখা যেটা তৈরি হয়, সেটা কিন্তু হিমবাহের ফলে তৈরি হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিমবাহের ফলেই কিন্তু মোরেন্স বা গ্রাবরেখাটা তৈরি হয়। এবং এই যে মোরেন্স বা গ্রাবরেখা, এটি কিন্তু হিমবাহের সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়। অর্থাৎ হিমবাহ তার গতিপথে বালি, পাথর, নুড়ি ইত্যাদি জমা করে তাদের যে সঞ্চয়ের ফলে যে ভূমিরূপটি তৈরি হয়, তাকে গ্রাবরেখা বা মোরেন্স বলা হয়, এবং এটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, কুতুব মিনার কোন শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল? তাহলে কুতুব মিনার যেটা ছিল, সেটা কোন শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক, এবং তিনি ছিলেন দিল্লির যে সুলতানি রাজবংশ, তার যে প্রথম বংশ, স্লেভ ডায়নাস্টি বা দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এবং তার যে সময়কালটা ছিল, সেটা ছিল 1206 থেকে 1210। অর্থাৎ এই সালের মধ্যেই কিন্তু তিনি কুতুব মিনার তৈরির কাজ শুরু করেছিলেন। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ত্রয়োদশ শতাব্দী। অর্থাৎ এই যে এই সময়টা কিন্তু ত্রয়োদশ শতাব্দীর মধ্যেই পড়ছে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে তোমরা মনে রাখবে, কুতুব মিনার তৈরির কাজ কুতুবউদ্দিন আইবক শুরু করলেও সেটাকে কিন্তু শেষ করেছিলেন ইলতুৎমিশ। অর্থাৎ তার পরবর্তী সম্রাট ইলতুৎমিশ কিন্তু কুতুবউদ্দিনটাকে কমপ্লিট করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন মহাসাগরের আকৃতি ইংরেজি এস অক্ষরের মতো? তাহলে কোন মহাসাগরের আকৃতিটি ইংরেজির এস অক্ষরের মতো? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যে মহাসাগরটির আকৃতি ইংরেজির এস অক্ষরের মতো, সেটা কিন্তু প্রশান্ত মহাসাগর নয়, ভূমধ্যসাগরও নয়, বা ভারত মহাসাগরও নয়। আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আটলান্টিক মহাসাগর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আটলান্টিক মহাসাগরের আকৃতিটা অনেকটা ইংরেজির এস অক্ষরের মতো। এবং এই যে প্রশান্ত মহাসাগরেই কিন্তু ভারত তথা সমগ্র বিশ্বের সবথেকে গভীরতম খাত কিন্তু অবস্থিত আটলান্টিক মহাসাগরে, এবং সেটি হলো মারিয়ানা ট্রেঞ্চ। এবং মারিয়ানা ট্রেঞ্চের যে খাতটা, সেটা হচ্ছে চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত, এবং এটি হচ্ছে ভারতবর্ষের সবথেকে গভীরতম বিন্দু। এবং এই যে স্টেট অফ জিব্রাল্টার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সটা তোমরা একটু মনে রাখবে। স্টেট অফ জিব্রাল্টার কিন্তু আটলান্টিক ওশেন এবং মেডিটেরিয়ান সিকে একসাথে কানেক্ট করেছে জিব্রাল্টার, এবং এটা পৃথক করেছে ইউরোপের স্পেনকে
আফ্রিকার মরক্কো থেকে সেপারেট করেছে, আলাদা করেছে স্টেট অফ জিব্রাল্টার। তাহলে স্টেট অফ জিব্রাল্টার যেটা আছে সেটা আটলান্টিক ওশিয়ান এবং মেডিটেরিয়ান সিকে একসাথে কানেক্ট করেছে, এবং ইউরোপের যে স্পেন এবং আফ্রিকার যে মরক্কো, এই দুটি কান্ট্রিকে কিন্তু সেপারেট করে দিয়েছে স্টেট অফ জিব্রাল্টার। নেক্সট কোশ্চেন, কোন আইন ব্ল্যাক অ্যাক্ট নামে পরিচিত? তাহলে যে আইনটি ব্ল্যাক অ্যাক্ট নামে পরিচিত সেই আইনটির নাম কি? রাওলাট অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, দ্য রেগুলেটিং অ্যাক্ট, নাকি দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যে অ্যাক্টটি ব্ল্যাক অ্যাক্ট নামে পরিচিত সেটি হলো রাওলাট অ্যাক্ট। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাওলাট অ্যাক্টটিই কিন্তু ব্ল্যাক অ্যাক্ট নামে পরিচিত, এবং এটা হয়েছিল 1990-তে, 1919 খ্রিস্টাব্দে। এবং এই আইন অনুযায়ী ইংরেজরা অর্থাৎ ব্রিটিশরা কোনো ট্রায়াল ছাড়াই কিন্তু যে কোনো ব্যক্তিকে কারাগারে বন্দি করতে পারতো এবং তাদেরকে মৃত্যুদণ্ডও দিতে পারতো, এবং তাহলে তার জন্য এটা কিন্তু ব্ল্যাক অ্যাক্ট নামে পরিচিত। এবং এই যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এটা হয়েছিল 1784-এ, 1784 খ্রিস্টাব্দে। দ্য রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল 1773, 1773 খ্রিস্টাব্দে। এবং এই যে যখন রাওলাট অ্যাক্টটা হয়েছিল, রাওলাট অ্যাক্টের সময় ভারতের যে ভাইসরয় ছিলেন তিনি ছিলেন লর্ড চেমসফোর্ড, এবং লর্ড চেমসফোর্ডের যে সময়কালটা ছিল সেটা ছিল 1916 থেকে 1921 সাল পর্যন্ত তিনি ছিলেন। নেক্সট কোশ্চেন, একটি প্রাকৃতিক চুম্বক নিম্নলিখিত কোন রাসায়নিক যৌগের আকরিক? তাহলে একটা প্রাকৃতিক চুম্বক বা ন্যাচারাল যে ম্যাগনেটগুলো পাওয়া যায় সেটি নিম্নলিখিত কোন যৌগের আকরিক? আয়রন অক্সাইড, আয়রন নাইট্রেট, কপার অক্সাইড, নাকি আয়রন হাইড্রোক্সাইড? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, প্রাকৃতিক চুম্বক বা ন্যাচারাল যে ম্যাগনেটগুলো আছে সেগুলো হচ্ছে আয়রন অক্সাইডের কিন্তু আকরিক। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আয়রন অক্সাইডের আকরিককেই কিন্তু প্রাকৃতিক চুম্বক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কার মধ্যে কোনো নিউট্রন নেই? হিলিয়াম, বোরন, বেরিলিয়াম, নাকি হাইড্রোজেন? অর্থাৎ নিম্নলিখিত এই চারটির মধ্যে যার মধ্যে কোনো নিউট্রন নেই সেটি কোনটি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এর মধ্যে যার মধ্যে কোনো নিউট্রন নেই সেটি হয়ে যাবে হাইড্রোজেন। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন নেই, কারণ কি হাইড্রোজেনের যেটা আমাদের সিম্বল সেটা আমরা লিখি 1H1, যেখানে এই 1টা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা এবং এই 1টা হচ্ছে এর ভর সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা আমরা কিভাবে পাই? নিউট্রন সংখ্যা হচ্ছে নাম্বার, ভর সংখ্যার থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে 1 - 1 = 0 আসছে। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের মধ্যে কিন্তু কোনো নিউট্রন নেই। নেক্সট কোশ্চেন, জল পরিশোধনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করার কারণটা কি? কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্টেরিলাইজিং, অক্সিডাইজিং, রিডিউসিং, নাকি লিচিং? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, জল পরিশোধন করার জন্য যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করি, তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে জল পরিশোধনের জন্য আমরা কি ব্যবহার করি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এবং এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ব্যবহার করার কারণ হলো এটি হচ্ছে একটি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি একটি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট এবং সেই কারণে এটি জলের মধ্যে থাকা সমস্ত ইমপিউরিটিগুলোকে অক্সিডাইজ করে জলটাকে কিন্তু ক্লিন বা স্বচ্ছ করে দেয়, এবং তার মধ্যে যে সমস্ত অশুদ্ধিগুলো থাকে সেগুলো দূর করে দেয়। নেক্সট কোশ্চেন, তার আগে আমরা বলে রাখি আনএকাডেমির মাধ্যমে তোমরা কিন্তু বাড়িতে বসেই WBCS থেকে শুরু করে WB টেট, WB PSC ক্লার্কশিপ, WBP, WPP SI এবং PSC মিসলিনিয়াস, এছাড়াও আরও অনেক কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কিন্তু পেয়ে যাবে। এখানে তোমাদের টপ এডুকেটররা কিন্তু তোমাদের সামনে লাইভ ইন্টারাক্ট করবেন এবং তোমরা তাদের সাথে লাইভ ইন্টারাকশানের মাধ্যমে তোমাদের যে ডাউটগুলো সেগুলো ক্লিয়ার করে নিতে পারবে। তাই তোমরা যদি পাস কোর্সটার সাবস্ক্রিপশন নিতে চাও সেক্ষেত্রে তোমাদের জন্য 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, এমনকি 2 বছরেরও সাবস্ক্রিপশন প্যাকেজ আছে। সেক্ষেত্রে তোমরা যদি এই ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু কোডটি ইউজ করো সেক্ষেত্রে তোমরা এই সমস্ত রেটের উপর কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে তোমরা যারা এই ফ্ল্যাট 10% ডিসকাউন্টটা অ্যাভেল করে প্লাস সাবস্ক্রিপশনটা নিতে চাও তোমরা অবশ্যই গাইডেন্স গুরু যে আমাদের রেফারেল কোড বা ইনভাইট কোড সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। তাহলে কিন্তু তোমরা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে 10% এবং তোমরা তোমাদের প্রিপারেশনটা শুরু করে দিতে পারবে। তাহলে চলে যাচ্ছি এখন আমরা আমাদের পরের কোশ্চেনে। আমাদের পরের কোশ্চেনটি হলো, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভাতে সবচেয়ে বেশি আসন রয়েছে? অর্থাৎ ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রয়েছে সেই কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোন অঞ্চলটির লোকসভাতে সবচেয়ে বেশি আসন রয়েছে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রয়েছে তাদের মধ্যে লোকসভাতে সবথেকে বেশি সিট রয়েছে দিল্লির,
অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দিল্লিতে সবচেয়ে বেশি সিট রয়েছে এবং দিল্লিতে যে সিট লোকসভাতে সিট সেটা 7টি রয়েছে। আমরা যদি জম্মু অ্যান্ড কাশ্মীর দেখি, জম্মু অ্যান্ড কাশ্মীরে 6টি সিট রয়েছে। আন্দামান আর নিকোবরের লোকসভাতে একটি সিট রয়েছে এবং লাদাখেরও লোকসভাতে 1টি সিট রয়েছে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দিল্লিতে সবথেকে বেশি সিট রয়েছে লোকসভাতে। নেক্সট কোশ্চেন, কোন বাহামনি সম্রাট তার শাসন ব্যবস্থায় সবচেয়ে বেশি হিন্দুদের নিয়োগ করেছিলেন? তাহলে যে বাহামনি সম্রাট তার শাসন ব্যবস্থায় সবচেয়ে বেশি হিন্দুদের নিয়োগ করেছিলেন তিনি কে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যে বাহামনি সম্রাট তার শাসন ব্যবস্থায় সবচেয়ে বেশি হিন্দুদের নিয়োগ করেছিলেন তিনি হলেন ফিরোজ শাহ বাহামনি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফিরোজ শাহ বাহামনি কিন্তু তার শাসন ব্যবস্থায় সবচেয়ে বেশি হিন্দুদের নিয়োগ করেছিলেন। এবং এই যে আলাউদ্দিন হাসান বাহামন শাহ বা আলাউদ্দিন বাহামন শাহ, ইনি ছিলেন বাহামনি সাম্রাজ্যটার প্রতিষ্ঠাতা এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1947 নয় 1347 খ্রিস্টাব্দে এই বাহামনি সাম্রাজ্যটার প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন বাহামন শাহ এবং তিনি হাসান গাঙ্গু নামে পরিচিত। হাসান গাঙ্গু নামে কিন্তু তিনি পরিচিত, এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, তার আগে দেখে নেব আমরা এই যে ফিরোজ শাহ বাহামনি, তার রাজত্বকালটা ছিল 1397 থেকে 1422 সাল পর্যন্ত এবং তিনি একজন মোস্ট রিমার্কেবল রুলার অফ দ্য বাহামনি কিংডম, বাহামনি সাম্রাজ্যের একজন উল্লেখযোগ্য রাজা ছিলেন তিনি। এবং তিনি একটা দৌলতাবাদে একটা অবজারভেটরি তৈরি করেছিলেন এবং তিনি তার যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল সেখানে লার্জেস্ট স্কেলে কিন্তু হিন্দুদের নিয়োগ করেছিলেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কার অ্যাটমিক রেডিয়াস সবথেকে বেশি? ফসফরাস, ক্লোরিন, সোডিয়াম নাকি সালফার? তাহলে এই চারটার মধ্যে অ্যাটমিক রেডিয়াস কার সবথেকে বেশি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আমরা দেখি এই যে চারটা এলিমেন্ট যেগুলো আছে এগুলো কিন্তু একই পর্যায়ে অবস্থিত। যদি আমরা দেখি সেই পর্যায়টা, তাহলে আমরা দেখব সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এবং ক্লোরিন, এইরকমভাবে এরা আছে। আমরা জানি যদি আমরা পর্যায় বরাবর আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে কিন্তু অ্যাটমিক রেডিয়াস কিন্তু ডিক্রিজ করতে থাকে, অর্থাৎ অ্যাটমিক রেডিয়াসটা কিন্তু এক্ষেত্রে রিডিউসড হতে থাকে, কমতে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সোডিয়ামের অ্যাটমিক রেডিয়াস সবথেকে বেশি হবে, তারপর হবে ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, তারপর ফসফরাস, তারপর সালফার, তারপর ক্লোরিন। তাহলে এখানে মধ্যে যার অ্যাটমিক রেডিয়াস সবথেকে বেশি হবে সেটি হয়ে যাবে সোডিয়াম। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সোডিয়ামের অ্যাটমিক রেডিয়াস সবচেয়ে বেশি এবং এটা পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে ক্রমশ কমতে থাকে এবং টপ টু বটমে অর্থাৎ শ্রেণী বরাবর যদি আমরা দেখি, এটা শ্রেণী বরাবর ক্রমশ কমতে থাকে এবং পর্যায় বরাবর যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু টপ টু বটমে অর্থাৎ উপর থেকে নিচে কিন্তু ক্রমশ ইনক্রিজ করতে থাকে। নেক্সট কোশ্চেন, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? তাহলে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স যেটা একটা ইন্ডেক্স সম্প্রতি পাবলিশড হয়েছে সেখানে ভারতবর্ষের স্থান কত? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2020-তে ভারত কিন্তু 8 নম্বর পজিশনে আছে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারত 8 নম্বর পজিশনে আছে এবং এক্ষেত্রে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে যে টপ কান্ট্রি সেটা কিন্তু তোমরা মনে রাখবে, সেটা হয়ে যাবে আফগানিস্তান। আফগানিস্তান হচ্ছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সের সবথেকে টপে আছে। আর আফগানিস্তানের ক্যাপিটাল হলো কাবুল এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট হলেন আশরাফ ঘানি। নেক্সট কোশ্চেন, ললিত কলা একাডেমি এর ভাইস চেয়ারম্যান পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন? ডক্টর নন্দিলাল ঠাকুর, ডক্টর রবি কুমার, ডক্টর কিরণ রাও, রবীন দেবনাথ। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ললিত কলা একাডেমি যেটা আছে তার ভাইস চেয়ারম্যানের রূপে সম্প্রতি কিন্তু নিযুক্ত হলেন ডক্টর নন্দলাল ঠাকুর। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডক্টর নন্দলাল ঠাকুর সম্প্রতি ললিত কলা একাডেমির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন এবং এই যে ললিত কলা একাডেমি এটি এস্টাবলিশড হয়েছিল 5ই আগস্ট 1954। 5ই আগস্ট 1954 সালে এই ললিত কলা একাডেমিটা প্রতিষ্ঠা হয়েছিল এবং এর হেডকোয়ার্টার্স অবস্থিত নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বেস্ট ম্যারিন স্টেটের তকমা সম্প্রতি কোন রাজ্য পেল? আসাম, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি ওড়িশা? তাহলে সম্প্রতি যে একটা ম্যারিন স্টেটের যে আমাদের একটা সার্ভে হলো সেখানে বেস্ট ম্যারিন স্টেটের তকমা কোন রাজ্য পেয়েছে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বেস্ট ম্যারিন স্টেটের তকমা কিন্তু সম্প্রতি পেয়েছে ওড়িশা রাজ্য সরকার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ সম্প্রতি ওড়িশা রাজ্য সরকার বেস্ট ম্যারিন স্টেটের তকমা কিন্তু পেয়েছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, ভারত কোন দেশে সারিওট ড্যাম তৈরি করতে চলেছে? তাহলে ভারত যে দেশে সারিওট ড্যাম তৈরি করতে চলেছে সেটি কোন দেশ?
বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান নাকি ইরান? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ভারত যে দেশে সারিউট ড্যাম প্রজেক্টটা তৈরি করতে চলছে সেটি হয়ে যাবে আফগানিস্তান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ ভারত কিন্তু আফগানিস্তানে কিন্তু এই যে সারিউট ড্যাম সেটা কিন্তু তৈরি করতে চলেছে সম্প্রতি। নেক্সট কোশ্চেন, টুইটারে 1 মিলিয়ন ফলোয়ার যুক্ত বিশ্বের প্রথম ব্যাংকের নাম কি? তাহলে টুইটার হচ্ছে আমাদের একটা সামাজিক যোগাযোগের মাধ্যম, অর্থাৎ একটা সোশ্যাল মিডিয়া যেখানে সমস্ত ওয়ার্ল্ডের সাথে আমরা কন্ট্যাক্ট রাখতে পারি। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সম্প্রতি টুইটারে 1 মিলিয়ন ফলোয়ার যুক্ত বিশ্বের প্রথম ব্যাংক হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই কিন্তু টুইটারের 1 মিলিয়ন ফলোয়ার যুক্ত বিশ্বের প্রথম ব্যাংক। এবং এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা এস্টাবলিশড হয়েছিল 1 এপ্রিল 1935 1935 খ্রিস্টাব্দে, এবং এর যে ন্যাশনালাইজেশন হয়েছিল সেটা হয়েছিল 1 জানুয়ারি 1949-এ। অবশ্যই তোমরা এর এস্টাবলিশমেন্ট ইয়ার এবং এর যে ন্যাশনালাইজেশন হয়েছিল সেটা কিন্তু একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, অল ইন্ডিয়া রেডিও কত সালে স্থাপিত হয়েছিল? অল ইন্ডিয়া রেডিও কত সালে স্থাপিত হয়েছিল? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অল ইন্ডিয়া রেডিও স্থাপিত হয়েছিল 1930 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1930 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া রেডিওটি স্থাপিত হয়েছিল, এবং এর যে ফাউন্ডার সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে সরকার, এটা একটা সরকারি সংস্থা এবং এটাই ভারতবর্ষের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা স্থাপন করেছিল। এবং এর যে ওনার সেটা হলো প্রসার ভারতী এবং ডিডি ন্যাশনাল এবং প্রসার ভারতী এর ওনার, এবং এর যে হেডকোয়ার্টার্স অবস্থিত সেটাও কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? তাহলে সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটা কে পেয়েছিলেন? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যেটা দেওয়া হয়েছিল এটা হচ্ছে ভারতের ক্রীড়াতে মানে সবচেয়ে সর্বোচ্চ সম্মান। তাহলে এটি সর্বপ্রথম পেয়েছিলেন অপশন বি বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ কিন্তু সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন, এবং তিনি চেস খেলার সাথে যুক্ত, অর্থাৎ তিনি দাবা খেলার সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড। তাহলে এক্ষেত্রে তোমরা মনে রাখবে, সম্প্রতি যেটা 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 5 জন ব্যক্তিকে দেওয়া হলো। সেই 5 জন কে আমরা একটু জেনে নেব। সেই 5 জন হলো ক্রিকেটার রোহিত শর্মা, রেসলার ভিনেস ফোগট, ওমেন্স হকি ক্যাপ্টেন রানী রামপাল, টেবিল টেনিস স্টার মানিকা বাত্রা এবং প্যারা অ্যাথলেট মারিয়াপ্পান থাঙ্গাভেলু। এই 5 জনকে কিন্তু 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অবশ্যই তোমরা একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নরওয়ের রাজধানী কি? তাহলে ক্যাপিটাল অফ নরওয়ে কি? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, নরওয়ের রাজধানী কিন্তু ভিয়েনা নয়, কায়রো নয় বা মাদ্রিদও নয়। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, নরওয়ের রাজধানী হলো অসলো। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অসলো হলো নরওয়ের ক্যাপিটাল, এবং এই যে ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার ক্যাপিটাল, অস্ট্রিয়ার রাজধানী, এবং কায়রো হলো ইজিপ্টের ক্যাপিটাল। নেক্সট কোশ্চেন, 1946 সালের ইংল্যান্ড থেকে আসা ক্যাবিনেট মিশনের সভাপতিত্ব কে করেছিলেন? তাহলে 1946 সালে ইংল্যান্ড থেকে যে ক্যাবিনেট মিশনটি এসেছিল তার সভাপতিত্ব কে করেছিলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 1946 বা 1946 সালে ইংল্যান্ড থেকে যে ক্যাবিনেট মিশনটা এসেছিল তার সভাপতি ছিলেন প্যাথিক লরেন্স। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্যাথিক লরেন্স ছিলেন তার সভাপতি, এবং এই যে কমিটিটা এটা 3 মেম্বার কমিটি ছিল, 3 জন মেম্বারের কমিটি ছিল, 3 জনই ব্রিটিশ মেম্বার ছিলেন। তারা ছিলেন প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড কিপস এবং এবি আলেকজান্ডার, এবং তাদের যে চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন প্যাথিক লরেন্স। এবং এই কমিটিটাকে কনস্টিটিউট করেছিলেন কিন্তু ক্লিমেন্ট অ্যাটলি। তোমরা এটা মনে রাখবে, এই কমিটিটাকে তৈরি করেছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া উচিত? যে ভারতের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে হলে যে ন্যূনতম বয়স সেটা কত দরকার? 30, 35, 25 নাকি 32? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে যে ন্যূনতম বয়সটি দরকার সেটি কিন্তু 35 বছর বয়স, 35 ইয়ার্স। মিনিমাম 35 বছর কিন্তু হতে হবে, তাহলেই কিন্তু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া যায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের মক টেস্টের আমরা শেষ কোশ্চেনে হাজির হয়ে গেছি। এটি হলো গর্জনকারী চল্লিশা কি? তাহলে গর্জনকারী চল্লিশা বলতে কি বোঝায়? এটি আটলান্টিক মহাসাগরের প্রধান জলপ্রবাহ, নাকি পশ্চিমী বায়ুপ্রবাহ, নাকি পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত, নাকি এক ধরনের শান্ত বায়ু? তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখলে অবশ্যই কিন্তু তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা যদি পারো আমি পরের দিন এর অ্যান্সারটা কিন্তু তোমাদের পরের প্র্যাকটিস সেটে বলে দেবো।
তাহলে আজকের মক টেস্ট আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকেও আমরা কিন্তু আরেকটা এরকম মক টেস্ট সিরিজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেখানেও মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা কোশ্চেন কিন্তু আমরা ডিটেলসলি অ্যানালিসিস করব, যাতে তোমাদের আপকামিং এনটিপিসি পরীক্ষার জন্য কোনো অসুবিধা না হয়। তাহলে দেখতে থাকো গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ।